তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। নেতাজির এই আহ্বানে সাড়া দিয়ে যুবক যুবতীরা যোগদান করতে থাকেন আজাদ হিন্দ বাহিনীতে। একদিকে যেমন গান্ধীজি অহিংস উপায়ে ইংরেজদের কাছ থেকে দেশকে স্বাধীন করার চেষ্টা করছিলেন, অপরদিকে ভগৎ সিং, রাজগুরু, চন্দ্রশেখর আজাদ, নেতাজি সুভাষচন্দ্র বোস প্রমুখ বিপ্লবীদের নেতৃত্বে ইংরেজদের ভাষায় সশস্ত্র বিপ্লবে অংশগ্রহণ করেছিলেন। আজাদ হিন্দ বাহিনীর রানী লক্ষ্মীবাঈ রেজিমেন্টের একজন বীরাঙ্গনা নীরা আরিয়া, যাকে পরাধীন ভারতের প্রথম মহিলা স্পাই বলা হয়, পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছিলেন স্বাধীনতা লাভের জন্য। এমনকি নেতাজির প্রাণও বাঁচিয়েছিলেন তিনি, না হলে হয়তো অনেক আগেই আমরা নেতাজিকে হারিয়ে ফেলতাম। আজকের এই এপিসোডে সেই বীরাঙ্গনা নীরা আরিয়ার কথা আপনাদের শোনাবো, যাকে ইতিহাসের পাতায় স্থান দেওয়া হয়নি। হ্যালো, আমি অতসী, শুরু করছি আজকের এপিসোড। 1902 সালের 5ই মার্চ উত্তরপ্রদেশের বাগপত জেলার খেকরা গ্রামে জন্ম হয় সেই বীরাঙ্গনা নীরা আরিয়ার। তার জন্মের পরই তার মা এবং বাবা খুবই অসুস্থ হয়ে পড়েন এবং তাদের চিকিৎসার খরচ জোগাতে নীরা সর্বশ্রান্ত হয়ে তার ভাই বসন্ত কুমারকে নিয়ে পথে এসে দাঁড়ান। অনেক চেষ্টার পরও তার মা বাবাকে বাঁচানো তো যায়নি, উপরন্তু চিকিৎসার খরচ জোগাতে যে বিপুল পরিমাণ অর্থ তারা ধার নিতে বাধ্য হয়েছিলেন, তা মেটানোর জন্য বাড়ি ঘর, জমি জায়গা সবকিছু তাদের হাতছাড়া হয়েছিল। এরপর নীরা তার ভাই বসন্ত কুমারকে নিয়ে বিভিন্ন জায়গায় ঠুক্কর খেতে খেতে এসে পৌঁছন হরিয়ানার একজন ব্যবসায়ী চৌধুরী শেঠ ছজ্জুমলের কাছে। আসলে এই চৌধুরী শেঠ ছজ্জুমল কলকাতার একজন বড় ব্যবসায়ী ছিলেন। তিনি নীরার সব কথা শোনেন এবং নীরা ও তার ভাই বসন্ত কুমারকে তিনি দত্তক নেন। দুজনকে কলকাতায় নিয়ে আসেন, এখানে তাদের ভালো পড়াশোনার ব্যবস্থা করেন। নীরা হিন্দি, বাংলা, ইংলিশ এবং বিভিন্ন ভাষাতে খুবই পারদর্শী হয়ে ওঠে। ছোট থেকেই দেশভক্তি তার রক্তে ছিল। স্বাধীন ভারতের স্বপ্ন দেখতেন তিনি। আর শেঠ ছজ্জুমল তিনিও কিন্তু দেশকে খুব ভালোবাসতেন এবং বিপ্লবীদের সাহায্য করতেন। তাই কলকাতায় এসে নীরা অনেক বিপ্লবীদের সাথে পরিচিত হওয়ার সুযোগ পান। ভগৎ সিং এবং তার দলের নেত্রী এই শেঠ ছজ্জুমলের বাড়িতেই আশ্রয় নিয়েছিলেন ইংরেজদের নজর থেকে বাঁচতে। তাদের সংস্পর্শে এসে নীরার মধ্যে সেই দেশভক্তি আরো বেশিভাবে তাকে দেশের কাজে উদ্বুদ্ধ করে। নেতাজি যখন আজাদ হিন্দ বাহিনীতে একটি মহিলা রেজিমেন্ট তৈরি করার কথা ঘোষণা করেছিলেন, তখনই নীরা তার পরিবারের অন্যান্যদের সাথে যোগদান করার জন্য এগিয়ে গিয়েছিলেন। একবার বন্ধুদের সাথে পিকনিকে গিয়েছিলেন নীরা, আর সেখানে একটি নদীতে স্নান করতে নামেন তিনি প্রথম থেকেই খুব ডাকাবুকো ছিলেন, কিন্তু নদীতে স্নান করার আগে কোনো রকম এক্সপিরিয়েন্স তার ছিল না, তাই তিনি ডুবে যাচ্ছিলেন। বন্ধুদের চিৎকারে এক যুবক ছুটে এসে কোনো কিছু চিন্তা না করেই নদীতে ঝাঁপ দেন এবং নীরাকে উদ্ধার করেন। পরে জানা যায় সেই যুবক আর কেউ নয়, স্বয়ং নেতাজি। আর সেদিন ছিল রাখি পূর্ণিমা, আর তাই নেতাজিকে কৃতজ্ঞতা স্বরূপ রাখি পরিয়ে দেন নীরা। সেই প্রথম নেতাজির সাথে তার পরিচয়। অন্যদিকে শেঠ ছজ্জুমল পিতা হওয়ার দায়িত্ব পালন করার জন্য নীরার জন্য একটি সম্বন্ধ খুঁজছিলেন। বেশ ধনী ঘরের একটি ছেলে শ্রীকান্ত জয়রঞ্জন দাসের সঙ্গে তিনি তার বিবাহ ঠিক করেন, কিন্তু ছজ্জুমল জানতেন না যে শ্রীকান্ত জয়রঞ্জন দাস আসলে ব্রিটিশ পুলিশের ইন্টেলিজেন্স বিভাগে কাজ করতেন। শ্রীকান্ত জয়রঞ্জন দাস আসলে ইংরেজের স্পাই। বিবাহের কিছুদিন বাদেই নীরা জানতে পারেন যে নেতাজিকে খোঁজার জন্য এবং নেতাজির গতিবিধি জানার জন্য স্পাই হিসাবে কাজে লাগাচ্ছেন এই শ্রীকান্ত জয়রঞ্জন দাসকে ইংরেজ পুলিশ। নীরা তার স্বামীকে বাধা দেওয়ার চেষ্টা করেন এবং তাকে জানান যে তিনি যে কাজগুলো করছেন
সেটা কিন্তু আসলে দেশদ্রোহিতারই পরিচয়। কিন্তু শ্রীকান্ত জয়রঞ্জন দাস এটা জানান নীরাকে যে ব্রিটিশ পুলিশ আসলে অনেক টাকা তাকে দেয় এই কাজ করার জন্য। তখন নীরা শ্রীকান্ত জয়রঞ্জন দাসকে ছেড়ে তার পিতা ছজ্জুমলের কাছে ফিরে আসেন। নেতাজির ডাকে সাড়া দিয়ে আজাদ হিন্দ বাহিনীর সেই রানী লক্ষ্মীবাই রেজিমেন্টে তিনি যোগদান করেছিলেন এবং শুধু তাই নয়, দেশের জন্য তিনি প্রাণপণ লড়াই করে গেছেন। অনেক সময়ই নীরা তার ছদ্মবেশে বিভিন্ন পুলিশ ক্যাম্পে প্রবেশ করতেন এবং তাদের সাথে মিশে যেতেন। কখনো বা পুরুষ সেজে কোনো পুলিশ অফিসারের বাড়িতে কাজ করতেন এবং সেখান থেকে নানা রকম তথ্য সংগ্রহ করতেন। কেউ ঘুণাক্ষরেও টের পেত না যে সে নীরা, আর তাই ইংরেজরা তাকে খুবই ভয় পেত এবং নীরাকে ভারতের প্রথম মহিলা স্পাই হিসাবে তারা মনে করত। একবার ব্রিটিশরা ঠিক করলো যে নেতাজিকে তারা মারবে, আর নেতাজিকে মারার জন্য তারা দায়িত্ব দিল সেই শ্রীকান্ত জয়রঞ্জন দাসের ওপর। নীরা তা জানত না। আজাদ হিন্দ বাহিনীর যে ক্যাম্পে নেতাজি ছিলেন তার বাইরে পাহারায় ছিলেন নীরা এবং তার সঙ্গীরা। হঠাৎই একদিন রাত্রে কিছু আওয়াজে নীরা সজাগ হয়ে যান। তিনি দেখতে পান কেউ একজন আস্তে আস্তে প্রবেশ করছে নেতাজির ক্যাম্পে। সঙ্গে সঙ্গে নীরা তাকে আটকায় আর অবাক হয়ে দেখে যে সে আর কেউ নয়, তার স্বামী শ্রীকান্ত জয়রঞ্জন দাস। নীরা শ্রীকান্তকে প্রশ্ন করেন যে তিনি এখানে কেন এসেছেন। শ্রীকান্ত জয়রঞ্জন দাস কিন্তু একটুও ভয় পান না। তিনি পরিষ্কার বলেন ইংরেজরা নেতাজিকে মারার দায়িত্ব দিয়েছেন তার ওপর, আর এই কাজ করতে পারলে প্রচুর টাকা দেবে ইংরেজ সরকার। নীরা তার স্বামীকে সাবধান করে দেন যেন নেতাজির গায়ে একটা আঁচও না লাগে। কিন্তু শ্রীকান্ত টাকার লোভে এতটাই অন্ধ ছিলেন যে তিনি নীরাকে একটুও ভয় পান না। শুধু তাই নয়, তিনি নীরাকে বলেন যে শ্রীকান্ত তার স্বামী, তাই নীরা তার কিচ্ছুটি করতে পারবে না। এই কথা শুনে নীরা তার রাইফেলের ডগায় লাগানো ছুরিটা ঢুকিয়ে দেয় জয়রঞ্জনের পেটের মধ্যে, আর জয়রঞ্জন দাসও সঙ্গে সঙ্গে গুলি চালায় নীরার দিকে। কিন্তু সৌভাগ্যবশত সেই গুলিগুলি নীরাকে কান স্পর্শ করে বেরিয়ে যায়। নীরা সেখানেই অজ্ঞান হয়ে যায়। তার সাথীরা জয়রঞ্জন দাসকে গুলি করে হত্যা করে। এই আওয়াজে নেতাজিরও ঘুম ভেঙে যায় এবং নেতাজি নীরাকে সঙ্গে সঙ্গে কোলে তুলে নিয়ে ছুটে যান হাসপাতালে। নীরা সুস্থ হওয়ার পর নেতাজি বলেছিলেন যে যখন দেশ স্বাধীন হবে আর লালকেল্লার মাথায় যখন পতাকা উড়বে, বিপ্লবীদের নাম লেখা থাকবে, শহীদদের নাম লেখা থাকবে, আর সেই শহীদদের মধ্যে সবার উপরে নাম লেখা থাকবে নীরা আরিয়ার। এরপর নীরা আজাদ হিন্দ বাহিনীতে নীরা নাগিনী হিসাবে সবার কাছে পরিচিতি লাভ করেন। ইনকলাব জিন্দাবাদ বলে নেতাজি সবার মনের মধ্যে একটা আবেগ তৈরি করেছিলেন। প্রত্যেকটা ভারতবাসী চাইছিলেন নেতাজির হাত শক্ত করতে। 1943 সালের 4 জুলাই তৈরি হয় আজাদ হিন্দ ফৌজ। এরপর 1943 সালের 12 জুলাই সিঙ্গাপুরে ভারতবাসীকে সম্বোধন করছিলেন নেতাজি, আর সেখানেই তিনি সেই মহিলা রেজিমেন্টের কথা ঘোষণা করেছিলেন। এরপর 15 জুলাই 20 জন মহিলা সেই প্রথম আজাদ হিন্দ বাহিনীর মহিলা ফৌজে নাম লেখান। তার কিছুদিনের মধ্যে 50 জন, তারপর কিছুদিনের মধ্যেই সেটি 500 ছাড়িয়ে যায়। বর্ষিয়ান সাংবাদিক মোহন নেপালি তার একটি ইন্টারভিউতে বলেছিলেন যে 1943 সালে নেতাজি জার্মানি ছেড়ে জাপানে যান, সেখান থেকে তিনি সিঙ্গাপুরে যান, আর সেখানেই ক্যাপ্টেন মোহন সিং এর দ্বারা তৈরি সেই আজাদ হিন্দ বাহিনীর দায়িত্বভার গ্রহণ করেন তিনি। সেই সময় আজাদ হিন্দ বাহিনীর লিডার ছিলেন রাসবিহারী বসু। নেতাজি সেই আজাদ হিন্দ বাহিনীকে পুনর্গঠন করেন। 1943 সালের অগস্ট মাসে প্রায় 150 জন মহিলাকে ট্রেনিংয়ের পর তাদের নেওয়া হয়েছিল এই রানী ঝাঁসি রেজিমেন্টে। রানী লক্ষ্মীবাইয়ের জন্মদিনে এই রেজিমেন্টের প্রথম উদ্বোধন হয়েছিল। এরপর রেঙ্গুনে সিক্রেট ট্রেনিং ক্যাম্প তৈরি করা হয়েছিল। সেখানে সেই মহিলাদের
একদম পুরুষদের মতোই ট্রেনিং দেওয়া হতো। এই রেজিমেন্টের মহিলারা সবসময় খাকি বর্দি পরে থাকতেন, তাদের চুলগুলো ছিল ছোট করে কাটা। প্রতিদিন 4 কিলোমিটার মার্চ করতে হতো এবং 2 কিলোমিটার দৌড়তে হতো। কঠিন ট্রেনিংয়ের পর সেখান থেকেই সিলেক্ট করা হয়েছিল সেই 150 জন মহিলা রেজিমেন্টের সৈনিককে। এমনকি এই মহিলারা সবসময় নিজেদের সাথে সায়ানাইড রাখতেন। তাদেরকে এই ইনস্ট্রাকশন দেওয়া ছিল, যদি তারা ইংরেজদের হাতে ধরা পড়ে তাহলে যেন সেটি খেয়ে তারা মৃত্যুবরণ করে, ইংরেজদের হাতে যেন কোনোভাবেই তারা ধরা না দেয়। কিন্তু কোনোদিনও এই রেজিমেন্টের মহিলাদের সেই সায়ানাইড ব্যবহার করার প্রয়োজনই পড়েনি। তারা এতটাই বীরাঙ্গনা ছিলেন, এতটাই বীরত্বের সঙ্গে পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন যে ইংরেজরাও তাদেরকে ভয় পেতেন। ডক্টর লক্ষ্মী স্বামীনাথন, নীরা আরিয়া, সরস্বতী রাজামণি প্রমুখ মহিলারা ছিলেন এই ব্রিগেডের কিছু নাম করা নেত্রী। শুধু ভারতবর্ষ নয়, বার্মা, থাইল্যান্ড, বিভিন্ন জায়গা থেকে মহিলারা দলে দলে যোগ দিচ্ছিলেন এই আজাদ হিন্দ বাহিনীতে। 1943 সালের 21শে অক্টোবর নেতাজি দেশকে স্বাধীন ঘোষণা করেন এবং একটি প্রভিশনাল গভর্নমেন্টও তৈরি করেছিলেন, যার নাম দিয়েছিলেন RJ হুকুমতে আজাদে হিন্দ। জাপান, জার্মানি সহ আরও 11টি দেশ এই প্রভিশনাল গভর্নমেন্টকে মান্যতা দিয়েছিল। এরপর যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হয় তখন আমেরিকা আক্রমণ করেছিল জাপানকে, আর জাপান এর আগে বার্মাকে দখল করে এবং সেখান থেকে তারা সব রকম সাপ্লাই আসার রাস্তা টোটালি বন্ধ করে দেয়। এই সময় জাপান আস্তে আস্তে এগোতে থাকে নর্থ ইস্ট ইন্ডিয়ার দিকে। মণিপুর, মিজোরাম এই জায়গাগুলোতে তারা দখল করতে এগিয়ে আসে এবং সেই সময় মিত্র সেনাকে স্ট্রাইক করতে বাধ্য করা হয়। আর তখনই এই কোহিমাতে যে যুদ্ধ চলেছিল প্রায় 1944 সালের মার্চ থেকে জুলাই, সেই যুদ্ধেও নীরা আরিয়ারা তাদের বীরত্ব দেখিয়েছিলেন। এই যুদ্ধে প্রায় 80,000 সেনা মারা যাওয়ার খবর পাওয়া যায়। এরপর আমেরিকা যখন জাপানকে আক্রমণ করে তখন জাপান পিছু হটতে বাধ্য হয়, আর তখন এই আজাদ হিন্দ বাহিনীর ফান্ডিং এবং তাদের রিসোর্সেস সাপ্লাইও বন্ধ হয়ে যেতে শুরু করে, আর বাধ্য হয়ে আজাদ হিন্দ বাহিনী হার স্বীকার করে। আজাদ হিন্দ বাহিনী যখন হেরে যায় তখন সেই নীরা আরিয়া এবং লক্ষ্মী স্বামীনাথন এরা কিন্তু নেতাজির সাথে চলে যাননি, তারা সেখানে থেকেই আহতদের সেবা শুশ্রূষা করতে থাকেন। নেতাজির কথা মতো ইংরেজরা মহিলা রেজিমেন্টের মহিলাদের বাড়ি ফিরে যেতে সাহায্য করেন এবং তাদের এগেনস্টে কোনো রকম স্টেপ তারা নেননি। নীরাকে কিন্তু ইংরেজরা ছাড়েনি, কারণ শ্রীকান্ত জয়রঞ্জন দাসকে হত্যা করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। নীরাকে প্রথমে কলকাতা জেলে রাখা হয়েছিল, পরে আন্দামানের সেলুলার জেলে, সেই কুখ্যাত জেল যেখানে যাওয়ার কথা ভাবলেই সবাই শিউরে উঠত, কারণ সেখান থেকে পালানোর পথ ছিল না। যারা পালাতে চেষ্টা করেছিল তাদের মৃত্যু হয়েছিল সেই সমুদ্রে ডুবে। সেলুলার জেলে নীরার ওপর নানা রকম অত্যাচার করা হয়, তাকে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়, বারবার তার কাছে জানতে চাওয়া হয় নেতাজি কোথায়। অত্যাচারের সীমা এত বেশি ছিল যে ইংরেজ জেলার গাছের পাতা কাটার কাঁচি দিয়ে উপড়ে ফেলেছিল তার স্তনবৃন্দ, কিন্তু নীরা কিছুতেই নেতাজির কথা তাদের বলতে রাজি হননি। এবং ইংরেজরা তাকে এটাও জানান যে নেতাজির মৃত্যু হয়েছে এটি প্লেন ক্র্যাশে, কিন্তু নীরা বলেন যে তিনি কিছুতেই এটা মানতে রাজি নন, কারণ নেতাজি সব সময় বেঁচে থাকবে তার হৃদয়ে। কখনো কখনো ইংরেজরা তাকে খুবই মারধর করত, এমনকি একটি বড় চাকার মধ্যে তাকে বেঁধে ঘুরিয়ে দিত। কখনো কখনো নীরা অজ্ঞান হয়ে যেত। এমনই এক সময় ইংরেজরা অজ্ঞান অবস্থায় নীরাকে দিয়ে এসেছিল সেই আদিবাসীদের গ্রামে, যেখানে প্রবেশ নিষেধ। নীরার যখন জ্ঞান আসে তখন সে বুঝতে পারে সে এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যেখানে হয়তো তার বেঁচে থাকা সম্ভব নয়। নীরা ঈশ্বরকে স্মরণ করে এবং মুখ থেকে ওম বেরিয়ে আসে।
আর সেই ওম শুনে আদিবাসীরা মনে করে যে সে কোনো আধ্যাত্মিক মানুষ, তাই তাকে তারা সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলে। নীরা সেই আদিবাসীদের সঙ্গে থাকতে থাকতেই তাদের ভাষা রপ্ত করে এবং একসময় নীরা সেই আদিবাসীদের জানায় যে এবার তাকে ফিরে যেতে হবে দেশের কাজের জন্য। আদিবাসীরা প্রথমে খুবই মর্মাহত হয়েছিলেন, কিন্তু এরপর নিজেরাই একটি শক্তপোক্ত নৌকা বানিয়ে নীরাকে রওনা করে দিয়েছিলেন। নীরা ভাসতে ভাসতে কোনোভাবে গিয়ে পৌঁছেছিল হায়দ্রাবাদ, কিন্তু সেখানে তার পরিচিত লোকেরা তাকে চিনতে পারেনি। সেখানে নীরাকে খুব কষ্টের সঙ্গে জীবন কাটাতে হয়েছিল এবং শেষে তিনি তার গ্রামেও গিয়েছিলেন, কিন্তু সেখানেও তাকে নানা কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। কিন্তু নীরা কোনোদিন কারোর ওপর বোঝা হয়ে থাকেননি। শেষে খুব সাধারণভাবেই তার মৃত্যু ঘটে এবং তার শেষকৃত্য করা হয়। মহাত্মা গান্ধী তার অহিংস নীতি দিয়ে দেশকে স্বাধীন করার সব রকম চেষ্টা করেছিলেন, কিন্তু ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষচন্দ্র বোস, ভগৎ সিং, রাজগুরু এইসব বিপ্লবীরা যদি সশস্ত্র বিপ্লবের সঙ্গে নিজেদের রক্তক্ষয় না করতেন, তাহলে এত সহজে হয়তো এই স্বাধীনতা আমরা অর্জন করতাম না। কিন্তু কি অদ্ভুতভাবে আজাদ হিন্দ বাহিনীর সৈনিক এবং এই নীরা আরিয়াদের মতো ঝাঁসি রানী লক্ষ্মীবাই মহিলা রেজিমেন্টের নেত্রীদের, সৈনিকদের আজও মান্যতা দেওয়া হয়নি। ভাবলে খারাপ লাগে, কিন্তু এটাই সত্য। এমন বহু বিপ্লবীদের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে আজকে আমরা এই স্বাধীনতা লাভ করেছি, যাদের নাম ইতিহাসের পাতায় কিন্তু নেই, তাই তাদের সম্বন্ধে আমরা অনেকেই জানি না। এমনই একজন মহীয়সী বীরাঙ্গনা নারী ছিলেন নীরা আরিয়া। তাই তার প্রতি সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শেষ করছি আজকের এপিসোড। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এটা কেমন লেগেছে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার করুন। আজকের জন্য এইটুকুই। দেখা হবে পরের এপিসোডে। নমস্কার।